এই মুহূর্তেও কিন্তু সেখানে মানুষ মারা যাচ্ছে, আগ্রাসনের কারণে যেমন মারা যাচ্ছে, দুর্ভিক্ষের কারণেও মারা যাচ্ছে, খাবার না পেয়ে মারা যাচ্ছে, পানি না পেয়ে মারা যাচ্ছে, সেই জিনিসটা চলছে। এবং তখন আমাদের অনেকের মনে হয়েছিল যে শুধু কথা বলে চলবে না, আমাদের কিছু একটা করে দেখাতে হবে। এবং এই যে অবরোধটা করা হয়েছে, যে অবৈধ অবরোধটা করা হয়েছে, সেটাকে আমাদের আক্ষরিকভাবে, ফিজিক্যালি, দৈহিকভাবে এটাকে আমাদের ভাঙার চেষ্টা করতে হবে। সেটা না হলে হবে না। এই মিষ্টি কথা দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু আসে যায় না, সেটা করতে গিয়ে ফ্লোটিলা কিন্তু এর আগেও হয়েছে, 2008 সালে হয়েছে। তখনই প্রথম যারা গাজা পর্যন্ত পৌঁছতে পেরেছিল, তারপরে কিন্তু কোনো ফ্লোটিলা গাজা পর্যন্ত পৌঁছতে পারেনি। কিন্তু এই চেষ্টাগুলি চলছে। সবচেয়ে বড় চেষ্টাগুলির মধ্যে যেটা ছিল সুমুদ ফ্লোটিলা, কিছুদিন আগে যেটা শুরু হয়, সেটা তারা যাত্রা শুরু করে 3রা অগস্টে, না 3রা অগস্ট না 30শে অগস্টে, সরি 30শে অগস্টে শুরু করে তারা তাদের অপহরণ করা হয় 2রা অক্টোবর। আমরা যাত্রা শুরু করি 30শে সেপ্টেম্বর এবং আমাদের অপহরণ করে 8ই অক্টোবর। আমাদের কিছু আগে, একদিন আগে আরো 8টা ছোট নৌকা এবং পরে আরো 2টো মাঝারি নৌকা রওনা দেয় আমাদের একদিন আগে। আমরা আরো দ্রুত যাই বলে আমরা তাদের সাথে এক জায়গায় পৌঁছে এক সময় অতিক্রম করি, কিন্তু সেটা কথা পরে বলবো। যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা যেটাতে গিয়েছিলাম কনসিয়াস ফ্লোটিলা, এইটা সকল আজ পর্যন্ত যত ফ্লোটিলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ। আমি তুলনা করার জন্য যদি বলি, আমরা এর আগে সুমুদ ফ্লোটিলাতে প্রায় 50টা নৌকা ছিল, সেটাতে প্রায় 500 জন আরোহী ছিলেন। কাজে গড়ে 10 যদি বলি, আমাদের শুধু একা কনসিয়াসেই 92 জন ছিলেন। কাজে অনেক বড় অন্যগুলির তুলনায়। এবং এটাতে প্রধানত ছিলেন সাংবাদিক এবং মানবাধিকার স্বাস্থ্যকর্মী। সেটার একটা বিশেষ কারণ ছিল, কারণ দুটো জিনিস। একটা হচ্ছে এই অবরোধের কারণে সাংবাদিকদের বিচরণ করতে দেওয়া হয়নি, ইসরায়েল সেটা বাধা দিয়েছে। এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া হয়নি, হাসপাতালকে আক্রমণ করা হয়েছে, মানবাধিকার স্বাস্থ্যকর্মীদের খুন করা হয়েছে, সেটা একটা। এবং এই মানুষগুলি যে কোনো যুদ্ধের পরিস্থিতির মধ্যে এই দুই দল পেশাজীবীদের কিন্তু অবাধ আসা যাওয়ার হওয়ার কথা, সেটা হচ্ছে না। এবং যেখানে ইসরায়েল তাদের নিজেদের মরাল আর্মি হিসাবে বলে, এটা ডেমোক্রেসি হিসাবে বলে, সেখানে আন্তর্জাতিক আইন এরা কিভাবে ভাঙছে প্রত্যেকটা মুহূর্তে এবং ভেঙে পার পেয়ে যাচ্ছে, সেটাকে আমাদের প্রশ্ন করার কথা ছিল। কারণ যেহেতু এই দুই ধরনের পেশাজীবীর ব্যাপারে তাদের সবচেয়ে বেশি আগ্রাসন, সবচেয়ে বেশি ভয় এবং এদের সবচেয়ে বেশি খুন করা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য এবং আমাদের সহকর্মী যারা গাজায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো। ওই দায়িত্বটা আমাদের আছে, আমরা মনে করেছি। সেই কারণেই এই ফ্লোটিলাটা বিশেষ করে করা। সুমুদ ফ্লোটিলার প্রধান উদ্দেশ্য ছিল তারা ত্রাণ দেবে, কিন্তু সত্যিকার অর্থে ত্রাণ তো আছে, শয়ে শয়ে ট্রাক বাইরে দাঁড়িয়ে আছে যেটা ঢুকতে পারছে না। কাজে ত্রাণ দেওয়াটা একটা সিম্বলিক ব্যাপার ছিল, যেহেতু ইসরায়েল যেতে দিচ্ছে না, সেইখানে আমরা ত্রাণ দিয়ে, সুমুদ ফ্লোটিলা ত্রাণ দিয়ে, ত্রাণের কারণে যাচ্ছে। আমরা কিন্তু সেই অজুহাতও দেইনি, যদিও আমাদের সাথে অনেক ত্রাণ ছিল, সেটা ভিন্ন কারণ ছিল। কারণ আমরা ধরে নিয়েছিলাম আমরা যাব এবং গেলে আমাদের কি হবে সেটা জানি না, কতদিন থাকতে পারবো জানি না। আমরা যাতে গাজাবাসীদের উপর বোঝা হয়ে না যাই, সেই কারণে তাদের থেকে যখন তাদের এত কম আছে, সেখানে আমরা তাদের যারা আছে তার উপর ভাগ না বসাই, সেই কারণে আমরা বাড়তি নিয়ে গেছিলাম। ত্রাণ দেবার উদ্দেশ্যে না, তাদের উপর চাপ না তৈরি, তাদের উপর বোঝা না হওয়ার উদ্দেশ্যে। কাজেই আবার ফিরে যাই, সবচাইতে বড় ফ্লোটিলা। আবার আরেকটা জিনিস, এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, সেই কারণে আমি পরিষ্কার করছি, এই ফ্লোটিলাটা সবচাইতে দ্রুত পৌঁছেছে, সকল ফ্লোটিলার চাইতে অনেক অল্প সময়ের মধ্যে এটা পৌঁছেছে। ওই যে বলছি, যেটা 30শে অগস্টে রওনা দিয়ে 2রা অক্টোবরে অপহরিত হলো, আমরা
30শে সেপ্টেম্বরে রওনা দিয়ে 8 তারিখে আমাদেরকে অপহরণ করা হলো। সেটাও তারও আগে হতো, কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা 6 তারিখে পৌঁছাবো। একদম সবচাইতে গতিশীল ভাবে গেলে 1 সপ্তাহের মধ্যে পৌঁছানো সম্ভব, কিন্তু আমাদের আগে যেই 8টা নৌকা এবং পরে আরো 2টো নৌকা যায়, মাঝারি নৌকা যায়, এইগুলির গতি আমাদের চাইতে অনেক কম। এই 8টা নৌকা পালতোলা নৌকা অত দ্রুত যেতে পারে না। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব, কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে যাওয়াটা আমাদের ঠিক হবে না। কাজেই তাদের সাথে তাল মিলিয়ে আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রম করি, কিন্তু আমরাই তারপর সিদ্ধান্ত নিই যে না, তাদের আমরা ফেলে যাব না, এটা লড়াই স্বার্থে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার। অন্য যে 2টো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে পরে তাদের ফিরে যেতে হয়েছে, তারা যেতে পারেনি। তারপরে যেটা হলো, যেটা এখানে এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম, কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও পাচ্ছে। কাজে আমাদের খুব সচেতন ভাবে এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না, যেটার কারণে এই যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয়। এবং সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি। তার মধ্যে একটা আজকে আপনাদের বলি, এর আগে বলা হয়নি। সেটা হচ্ছে, আমরা যখন 6 তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য প্রতিলার কারণে, তখন দেখা গেল আমরা 7ই অক্টোবরে পৌঁছবো, এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাস সমর্থনকারী। 7 তারিখে যদি আমরা পৌঁছাই, তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে, কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসেবে দেখাতে পারবে। কাজে আমরা ট্যাকটিক্যালি সিদ্ধান্ত নেই যে 7 তারিখে আমরা পৌঁছবো না, 8 তারিখে পৌঁছানোর চেষ্টা করবো। কাজে সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম। কেউ দেখেওছেন যে আমরা ট্র্যাকারে দেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম, ওই 7 তারিখে যাতে আমাদের না পৌঁছতে হয় সেটার কারণে। কয়েকটা জিনিস বলা দরকার, যারা গিয়েছিল তাদের কথা বলি। অসাধারণ কিছু মানুষ এই কনসাস প্রতিলায় ছিলেন, সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ। হুয়াইদা আরা, যার সাথে আমি প্রথম যোগাযোগ করি, আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তরগুলিও দেবো, কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি, তিনি কিন্তু প্রথম এই মাবি মারমারাতে ছিলেন, যেখানে তার 10 জন সহকর্মী মারা যায়, তাকে হত্যা করা হয়, খুন করা হয়। তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে, তার সামনে 10 জনকে খুন করা হয়েছে সেই একই ফ্লোটিলাতে, তারপরেও কিন্তু তিনি গেছেন।